আজকে আমরা জানবো সুপারপজিশন থিওরেম। তাহলে সুপারপজিশন থিওরেম জানার আগে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে, যেরকম ইন্ডিপেন্ডেবল সোর্স, ডিপেন্ডেবল সোর্স ব্যাপারটা কি। ইন্ডিপেন্ডেন্ট সোর্স সেইগুলো যেগুলো সার্কিটে কোনো কোয়ান্টিটির উপরে তার মানটা নির্ভর করে না, সে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। তাহলে সেটা দেখতে কেমন হয়? ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এরকম সাইন হবে, একটা সার্কেল করে প্লাস মাইনাস দিয়ে ভোল্টেজ সোর্স, আর একটা সার্কেল করে অ্যারো দিয়ে এটা কারেন্ট সোর্স। আর ডিপেন্ডেবল সোর্স হলো যেটা ভোল্টেজ এবং কারেন্ট সোর্সটা সেটা অন্য কোনো ভোল্টেজ বা কারেন্ট সোর্সের দ্বারা কন্ট্রোল হয় বা তার উপরে নির্ভর করে। সেটা দেখতে কি একটা ডায়মন্ড শেপ হয়ে প্লাস মাইনাস, এটা ডিপেন্ডেবল ভোল্টেজ সোর্স। একইভাবে ডায়মন্ড শেপ দিয়ে অ্যারো দিলে সেটা ডিপেন্ডেবল কারেন্ট সোর্স। এবার আমাদের জানতে হবে যে লিনিয়ার নেটওয়ার্ক এবং বাইল্যাটারাল নেটওয়ার্ক এই ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি কি। তাহলে আমরা সুপারপজিশন থিওরেম জানার আগে এটা আমরা জানবো যে লিনিয়ার নেটওয়ার্ক কাকে বলে আর বাইল্যাটারাল নেটওয়ার্ক কাকে বলে। তাহলে লিনিয়ার নেটওয়ার্ক আমরা তাকেই বলবো যে নেটওয়ার্কে কারেন্ট এবং ভোল্টেজের রিলেশন একটা স্ট্রেট লাইন থাকে। আমি যদি এরকম একটা সার্কিট দেখাই, এখানে একটা ভোল্টেজ, এটা ভোল্টেজ, একটা রেজিস্ট্যান্স, তাহলে এখানে ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশনটা হবে আমরা জানি এরকম একটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, এটা দেখতে যে স্ট্রেট লাইনের ইকুয়েশন y সমান mx, এখানে সেরকম v সমান ir, এর সঙ্গে এখানে রিলেশনটা কি v সমান ir, এর সঙ্গে তুলনা করে যে i সমান v বাই r, তাহলে স্লোপটা 1/r এইভাবে হবে। কিন্তু আমরা যদি একটা ডায়োডের কথা ভাবি, এবার এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ এই দিকটাকে নেগেটিভ করলাম, এটা পজিটিভ করি, তাহলে এখন কারেন্ট ফ্লোটা এই দিক থেকে হবে, তবুও যে এই ভিআই ক্যারেক্টারিস্টিক্স একই রকম থাকবে। কিন্তু আমরা যদি একটা ডায়োডের কথা ভাবি, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, তখন তার ভোল্টেজ এবং যে কারেন্টের রিলেশনটা সেটা দেখতে অনেকটা এরকম হবে। আবার যখন এটা ফরওয়ার্ড ডাইরেকশানে থাকবে ব্রেকডাউন ভোল্টেজের পরে, সেটা এরকম নিচের দিকে হবে। তাহলে এখানে কিছুটা পোর্শন স্ট্রেট লাইন হলেও এই যে এই পোর্শনটা বা উপরে এটা স্ট্রেট লাইন থাকে না, তাহলে এটা লিনিয়ার নয়। এবার আমরা আসি যে বাইল্যাটারাল ব্যাপারটা কি। বাইল্যাটারাল ব্যাপারটা হলো ভোল্টেজ এবং যে কারেন্ট রিলেশন, যে সার্কিট যে এলিমেন্ট থাকবে, আমরা যদি যে ভোল্টেজ সোর্স থাকবে কি কারেন্ট সোর্স, সেটাকে চেঞ্জ করার পরেও একই রকম থাকবে। অর্থাৎ একটা যদি আমি এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে সার্কিট করি, তাহলে এটার কারেন্ট ফ্লো কীরকম হবে? হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। সেক্ষেত্রে এটা যেরকম ক্যারেক্টারিস্টিক্স থাকবে এবং এটাকে যদি আমরা চেঞ্জ করি এখন, অর্থাৎ উপরে নেগেটিভ নিচে পজিটিভ, তাহলে এক্ষেত্রে কারেন্ট ফ্লোটা এইদিকে হবে। তাহলে এইদিকে কারেন্ট ফ্লোটা উপর থেকে এদিকে হচ্ছে, আর এটা নিচের দিক থেকে উপরের দিকে, কিন্তু এই ভিআই ক্যারেক্টারিস্টিক্স এটা আনঅল্টার বা একই রকম থাকবে। এটা হলো এই যে সার্কিট এলিমেন্ট, তাহলে দুই দিকে, এই দিকেও যেটা থাকছে নেচার এখানে একই থাকছে, চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমরা যদি একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এরকম হবে, কিন্তু আমরা যদি একটা ডায়োডের কথা ভাবি, সেটা ফরওয়ার্ড বায়াসে থাকলে যেরকম ক্যারেক্টারিস্টিক্স হবে, কিন্তু আমরা যদি এটাকে রিভার্স বায়াস করে দিই, অর্থাৎ এদিকে নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ করে দিই, তখন কিন্তু এটা রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লোই হবে না। অর্থাৎ এক্ষেত্রে যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এরকম ক্যারেক্টারিস্টিক্স পাবো, কিন্তু রিভার্স বায়াসে শুরুতে যখন কোনো কারেন্ট ফ্লো হবে না তখন এরকম আমরা পাবো না। অর্থাৎ এটা বাইল্যাটারাল এলিমেন্ট নয়। এবার আমরা আসবো যে সুপারপজিশন থিওরেম ব্যাপারটা কি। তাহলে সুপারপজিশন থিওরেম ব্যাপারটা প্রথমে বলি যে একটা সার্কিটে যদি অনেকগুলো সোর্স থাকে, সেটা ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেবল এবং ডিপেন্ডেবল যদি থাকে, তাহলে একটা নির্দিষ্ট সময়ে একটা যে কোনো যে সোর্স থাকবে সেটাকে অ্যাক্টিভ করে বাকিটাকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে হবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স রিপ্লেস ব্যাপারটা আমি একটু পরে বলছি। করার পরে যে একটা নির্দিষ্ট ব্রাঞ্চে যে কারেন্টটা পাবো, আবার অন্যটাকে অ্যাক্টিভ করে, আর বাকি যে দুখানা থাকুক, যে যতগুলো থাকবে সেগুলোকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করার পরে তারপরে লাস্টে আমরা ওর অ্যালজেব্রিক সাম করব। এখানে কিন্তু সরাসরি যে সাম সেটা আমরা করব না। অ্যালজেব্রিক সাম মানে সাপোজ একটা ব্রাঞ্চের কারেন্ট যদি এই দিকে যায়,
আর অন্যটা যদি অপোজিট দিকে হয় তাহলে আমার যে নোটেশন থাকবে এটাকে যদি পজিটিভ ধরি তাহলে এটা হবে নেগেটিভ, সেইভাবে আমরা ক্যালকুলেট করব। এবার এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাপার বলি, যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটাকে আমি শর্ট সার্কিট, আমি শর্টে এসসি লিখলাম, শর্ট সার্কিট করব। এবং যদি কোনো কারেন্ট সোর্স থাকে সেটাকে আমরা ওপেন সার্কিট করব। তাহলে এইটা আমার মনে রাখতে হবে যে ভোল্টেজের ক্ষেত্রে এটা হবে শর্ট সার্কিট, কারেন্টের ক্ষেত্রে ওপেন সার্কিট। কিন্তু কোশ্চেন হলো ভোল্টেজের ক্ষেত্রে আমরা কেন শর্ট সার্কিট করব? তার কারণ হলো এই যে ভোল্টেজের যে রেজিস্ট্যান্স থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এস দিয়ে লিখলাম, সেটা হলো জেনারেলি জিরো। আর জিরো রেজিস্ট্যান্স, কোনো একটা কন্ডাক্টর বা ওয়্যারের রেজিস্ট্যান্স জিরো মানেই সেটাকে আমরা একটা রেজিস্ট্যান্স উইদাউট রেজিস্ট্যান্স ওয়্যার দিয়ে কানেক্ট করা বা শর্ট সার্কিট করা। কিন্তু এক্ষেত্রে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে সেটা জেনারেলি ইনফিনিটি। ইনফিনিটি মানে তার হাই রেজিস্ট্যান্স, আর যে সার্কিটের রেজিস্ট্যান্স ইনফিনিটি বা খুব বেশি মান থাকে সেটা দিয়ে কোনো কারেন্ট ফ্লোই হতে পারে না, সেই জন্য সেটা হয় ওপেন সার্কিট। এবার এই যে সুপারপজিশন থিওরেম যেটা বললাম, এটা দেখা যাক। আমি একটা সার্কিট ড্র করছি। জাস্ট বোঝানোর জন্য, এখানে তাহলে কটা সোর্স আছে? এখানে একটা V1, V2 আর এটা I1, মানে তিনখানা টোটাল সোর্স, দুখানা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। তাহলে আমাকে এই সুপারপজিশন থিওরেম অনুসারে কি করতে হবে? প্রথমে সিলেক্ট করতে হবে যে কতগুলো সোর্স আছে, তার মধ্যে এটাকে আমি অ্যাক্টিভ করব। তারপরে কি বলেছি, ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে আমি রিপ্লেস করব বাই শর্ট সার্কিট। তাহলে এটাকে এখন আর রাখবো না এরকম, এটাকে শর্ট করব। কারেন্ট সোর্সটাকে কি করব? ওপেন সার্কিট, অর্থাৎ এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটাকে ওপেন করে দিলাম। করার পরে এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, এই বিভিন্ন ব্রাঞ্চ কারেন্ট আমি নির্ণয় করব। তারপরে কি করব, এটাকে, তারপরে এই যে দ্বিতীয় সোর্স, এটাকে আমি অ্যাক্টিং করবে, অ্যাক্টিভ থাকবে, আর এটা হলো তখন শর্ট করব, আর এটাও ওপেন থাকবে। তারপরে ফাইনালি 3 নম্বর স্টেপে কি করব, এটা শর্ট থাকবে, এই যে সোর্সটা এটা শর্ট হবে, আর এটা অ্যাক্টিভ হবে এখানে, শুধু কারেন্ট সোর্সটা। এইভাবে মানে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে 3খানা স্টেপ করার পরে ফাইনালি আমরা সাম করব। বারবার আমি বলছি, সামটা কিন্তু জেনারেল সাম করলে হবে না, এটা কিন্তু আমার এই ডাইরেকশন দেখে আমরা সাম করব। ঠিক আছে, এবার আমরা দেখব যে এই সুপারপজিশন থিওরেম কী কী পদ্ধতির মাধ্যমে আমরা প্রবলেম সলভ করতে পারবো। তাহলে এর জন্য ফার্স্টে আমি একটা সার্কিট ড্র করেছি। এখানে 20 ভোল্ট সোর্স, 2 ওহম, 2 ওহম, 4 ওহম এবং 10 ভোল্ট সোর্স। তাহলে ফার্স্টে কী করবো আমরা, সিলেক্ট এনি ওয়ান সোর্স ইন দ্য সার্কিট। এই সার্কিটের ভিতরে যে কোনো একটা সোর্স আমরা ফার্স্টে সিলেক্ট করব। তাহলে ফার্স্টে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট হলো। তারপরে কি করব, এখানে এর যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সেটাই আমাদের শুধু যে কোনো একটা অ্যাট এ টাইম অ্যাক্টিভ থাকবে, বাকিটাকে আমরা তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব। ঠিক আছে, তাহলে কিভাবে করব সেটা, ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে আমরা শর্ট সার্কিট করব, আর কারেন্ট সোর্স থাকলে সেটাকে আমরা ওপেন সার্কিট করব। তাহলে ফার্স্টে এখানে আমরা কি করলাম, এটাকে আমরা অ্যাক্টিভ করলাম, আর তার সঙ্গে যে দ্বিতীয় সোর্স, যেহেতু এটা ভোল্টেজ সোর্স আমাদের ফর্মুলাতে বলে দিয়েছে যে শর্ট সার্কিট, সেজন্য এটাকে আমরা শর্ট সার্কিট করলাম। তারপরে কি করলাম, এই যে ডিপেন্ডেন্ট সোর্স আছে সেটা আনডিস্টার্ব, যেহেতু এখানে নেই তাহলে এটার কোনো প্রশ্নই আসে না, যদি থাকতো তাহলে সেটা যেরকম আমরা সেইভাবেই রেখে দিতাম। তারপরে কি, যে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ কারেন্ট থ্রু দ্য ডিজায়ার ব্রাঞ্চ। তাহলে সাপোজ অঙ্কে মানে প্রবলেমে বলে দিতে পারে যে এই ব্রাঞ্চের কারেন্ট বার করতে কি এটা তিনটেই বলতে পারে, বা পার্টিকুলার একটা বলতে পারে যে ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু 4 ওহম রেজিস্ট্যান্স। তাহলে যেটা বলবে সেটার আমরা শুধু ম্যাগনিটিউড বার করব না, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ তার ডাইরেকশনটা আমরা বার করব। তারপরে কি করব, রিপিট 1 to 4। তাহলে এটা হওয়ার পরে এই যে এখানে যেরকম করলাম, তাহলে এই যে স্টেপ 1 to 4 আবার সেটা আমরা রিপিট করব। তাহলে এই ক্ষেত্রে যখন এই যে সোর্সটা এটা যখন অ্যাক্টিভ থাকবে তখন এটাকে আমরা শর্ট সার্কিট করে দেব। তারপর শর্ট সার্কিট করার পরে এর মাঝে আমরা কি করব, এই যে বিভিন্ন যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চের আমরা কারেন্টগুলো বার করব।
ফাইনালি আমরা কি করব, এর ডাইরেকশন অনুসারে যে আমরা অ্যালজেব্রিক, এখানে কিন্তু নর্মাল সাম নয়, এটা আমরা বারবার বলছি, সেই জন্য এটাকে আমরা কি করব, অ্যালজেব্রিক সাম। এটার ডাইরেকশন যদি 10 অ্যাম্পিয়ার থাকে আর অপোজিট ডাইরেকশনে যদি থাকে 8 অ্যাম্পিয়ার, তাহলে রিজাল্ট্যান্ট কারেন্ট হবে আলটিমেট 2 অ্যাম্পিয়ার অথবা -2, সেটা আমার নির্ভর করবে আমি ডাইরেকশন নোডের দিকে কি ধরছি। যদি নোডের দিকে আমি পজিটিভ ধরি তাহলে এক্ষেত্রে 10টা পজিটিভ হবে, এবং নোড থেকে বেরিয়ে আসছে সেটাকে যদি নেগেটিভ ধরি তাহলে সেটা -8 হবে, তাহলে আলটিমেট 2। যদি আবার উল্টোটা হয়, আমি নোডের দিকে যদি নেগেটিভ ধরি অর্থাৎ -10 অ্যাম্পিয়ার, এবং নোড থেকে বেরিয়ে আসাটাকে যদি পজিটিভ ধরি 2 অ্যাম্পিয়ার, তাহলে এটা হবে -8 অ্যাম্পিয়ার। অর্থাৎ কোনো সময় প্রবলেম করতে গেলে যদি মাইনাস আসে তাহলে আমরা বুঝতে পারবো আমরা যে ডাইরেকশন ধরেছিলাম আমাদের ডাইরেকশনটা ভুল ছিল। সাপোজ যদি এখানে এটা -8 আসে এবং ডাইরেকশনটা এরকম হয় যে নোড থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি সার্কিটের কারেন্ট ফ্লোটা এই নোডের থেকে বেরোচ্ছে না, নোডের দিকে আসছে। এটাই আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমি একটা সুপারপজিশন থিওরেমের উপরে প্রবলেম লিখেছি। প্রথমে প্রবলেমটা কি আছে দেখে নিই, তারপরে যে আমরা সুপারপজিশন থিওরেম শিখেছি সেটা অ্যাপ্লাই করে এটা আমরা সলভ করব। এখানে কি বলেছে, ক্যালকুলেট দ্য কারেন্ট ইজ ব্রাঞ্চ অফ দ্য নেটওয়ার্ক শোন বিলো বাই সুপারপজিশন থিওরেম। এখানে যে নেটওয়ার্ক দেওয়া আছে সেটা সুপারপজিশনের মাধ্যমে আমরা সলভ করব। তাহলে এখানে কি দুখানা ভোল্টেজ সোর্স আছে, একটা হলো 20 ভোল্ট আর একটা 10 ভোল্ট, এবং তিনখানা রেজিস্ট্যান্স দেওয়া আছে 2 ওহম, 2 ওহম, 4 ওহম এইভাবে, এবং কারেন্টগুলোকে আমরা I1, I2, I3 দেখিয়েছি। তাহলে এটা সুপারপজিশন থিওরেমের মাধ্যমে সলভ করার আগে আমাদের কয়েকটা জিনিস জানা দরকার, সেটা হলো যে কারেন্ট ডিভিশন বা কারেন্ট ডিভাইডার রুল এবং নোডাল অ্যানালিসিস। তাহলে ফার্স্টে আসি আমি যে কারেন্ট ডিভাইডার রুল, কারণ এই অঙ্কটা করতে গেলে আমাদের ওটা জানলে ইজিলি আমরা সলভ করতে পারবো। তাহলে ফার্স্টে আমরা দেখে নিই যে কারেন্ট ডিভাইডার রুল বা থিওরেম, এটা ব্যাপারটা কি। আমি এখানে একটা সার্কিট ড্র করছি। যে সার্কিটে টোটাল ভোল্টেজ V, টোটাল কারেন্ট I এবং ব্রাঞ্চ কারেন্ট I1, I2 এবং ব্রাঞ্চ রেজিস্ট্যান্স R1, R2। তাহলে এখানে এই কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আমরা কিভাবে I1, I2 ইজিলি বার করতে পারবো, যেখানে R1, R2 ইজ গিভেন। তাহলে I1 সমান, তাহলে এটার ফর্মুলাটা হলো যে ব্রাঞ্চের কারেন্ট আমরা বার করব রেসপেক্টিভ ব্রাঞ্চের কারেন্ট, সেক্ষেত্রে টোটাল কারেন্ট। তাহলে এই যে সার্কিটটা, এই সার্কিটে টোটাল কারেন্ট কত, I। তাহলে টোটাল কারেন্ট ইনটু অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স, এখানে অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স কত, R2 বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স হলো R1 প্লাস R2। এখানে মনে রাখতে হবে এই R1, R2 সিরিজ প্যারালাল, এগুলোর মধ্যে আমরা কনফিউশন হব না, জাস্ট সাম আপ করব। তাহলে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, ফর্মুলাটা এরকম, টোটাল কারেন্ট ইনটু অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স, বাই টোটাল রেজিস্ট্যান্স। এটা হলো ফর্মুলা। তাহলে এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এটা অ্যাপ্লাই করে একইভাবে আমরা I2 এর মান বার করতে পারবো। তাহলে I2 কি হবে, I2 সমান টোটাল কারেন্ট, ফর্মুলাতে আছে টোটাল কারেন্ট কত, এখানে I ইন্টু অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই ব্রাঞ্চের কারেন্টটা বার করছি, তাহলে এই ব্রাঞ্চের অপোজিট ব্রাঞ্চ কোনটা হবে, এটা হবে, এই যে এখান থেকে এটা ব্রাঞ্চ, অপোজিট ব্রাঞ্চ। তাহলে অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স এখানে কত আছে, R1 বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এই সার্কিটে R1, R2 অর্থাৎ এইটুকের পোর্শনে আমরা যে করছি, যে কারেন্ট ডিভাইডার রুল বা থিওরেম অ্যাপ্লাই করছি, তাহলে এখানে হলো এই পোর্শনের যে রেজিস্ট্যান্স হলো R1 প্লাস R2।
এখানে যদি আমরা I1 R1 এগুলোকে আমি আরবিট্রারি ধরেছি, মান বসালে বার করা যাবে। তাহলে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো নোডাল অ্যানালিসিস। তাহলে নোডাল অ্যানালিসিস ব্যাপারটা কি, আমরা এই সার্কিটটাই যদি ফলো করি, তাহলে এই যদি পয়েন্টটাকে একটা নোড ধরে নিই আমরা, বা এখানে যদি এটাকে নোড ধরে নিই, তাহলে নোডাল অ্যানালিসিস করলে কি হবে, এই পয়েন্টে যদি এটাকে আমি কে পয়েন্ট ধরলাম, এটাকেও কে ধরলাম, তাহলে এই কে পয়েন্টে নোডাল অ্যানালিসিস যদি আমি কে পয়েন্টে করি, অ্যাট কে পয়েন্ট, তাহলে কে পয়েন্টে কি, এই পয়েন্টের দিকে যে কারেন্ট আসছে অর্থাৎ ইনকামিং কারেন্ট, আর এগুলো আউটগোয়িং কারেন্ট, তাহলে ইনকামিং কারেন্ট I সমান আমরা লিখতে পারি I1 প্লাস I2, কারণ এখানে যে কারেন্টটা এই ব্রাঞ্চে আসছে সেটাই ডিভাইডেড হচ্ছে। একইভাবে যদি আমরা এই পয়েন্টে লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখব, এখানে ইনকামিং কারেন্ট I1 সমান আউটগোয়িং কারেন্ট I2 প্লাস I3, অথবা এটাকে আমরা বলতে পারি একটা পয়েন্টে, যে কোনো সাপোজ এই পয়েন্টে যে কারেন্টের সাম আপটা 0, তাহলে সেটা কিভাবে, যদি আমি ইনকামিং কারেন্টটাকে পজিটিভ ধরি I1, তাহলে আউটগোয়িং কারেন্টটাকে আমরা নেগেটিভ ধরবো। তাহলে এখানে আউটগোয়িং কত, -I3 -I2 সমান 0, অথবা অন্যভাবে যদি আমি বলি, যদি ইনকামিংটাকে নেগেটিভ ধরি অর্থাৎ -I1, তাহলে আউটগোয়িংটা পজিটিভ হবে, তাহলে +I3 +I2 সমান 0। এখান থেকেই আমরা বলতে পারি যে I1 সমান I2 প্লাস I3। তাহলে ইজিলি আমরা কিভাবে মনে রাখতে পারি, যে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার পয়েন্টে ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। এবার আমরা এই যে নোডাল অ্যানালিসিস শিখলাম এবং কারেন্ট ডিভাইডার রুল শিখলাম, এইগুলো অ্যাপ্লাই করে কিভাবে ইজিলি আমরা সুপারপজিশন থিওরেম দিয়ে এটাকে আমরা সলভ করব। তাহলে ফার্স্টে যে সার্কিটটা আছে, তাহলে সুপারপজিশন থিওরেম অনুসারে যে কোনো একটা সোর্সকে অ্যাট এ টাইম অ্যাক্টিং থাকবে। তাহলে আমি ফার্স্টে লিখলাম 20 ভোল্টেজ সোর্স ইজ অ্যাক্টিং অ্যালন, আর বাকি যে সোর্সগুলো থাকবে সেগুলোকে কি করব, তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব। অর্থাৎ একটা ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে আমরা শর্ট সার্কিট করব, আর যদি কারেন্ট সোর্স থাকতো সেটাকে ওপেন সার্কিট করতাম। তাহলে একইভাবে আমরা কি করব, এটাকে 20টাকে আমরা অ্যাক্টিং করবে, অর্থাৎ 20 ভোল্ট অ্যাক্টিভ, এখানে বাকিগুলো আমরা ড্র করব। শুধু এই যে সোর্সটা আছে এটাকে আমরা শর্ট করে দিলাম। তাহলে নিউমেরিক্যাল ভ্যালুগুলো এক থাকবে, এটা 4, কারেন্ট ডাইরেকশানটা এখান থেকে আসবে, এটা 2 ওহম 4 ওহম 2 ওহম, এবং এখান থেকে কারেন্টটা এদিকে যাবে। তাহলে ফার্স্টে এই যে সার্কিট, এর টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বার করব। তাহলে টোটাল রেজিস্ট্যান্স REQ, তাহলে এই সার্কিট যদি আমরা দেখি, এখান থেকে কারেন্ট আসার পরে ব্রাঞ্চে ভাঙছে, অর্থাৎ এই দুটো ব্রাঞ্চ একে অপরের সঙ্গে প্যারালাল, তার সঙ্গে এটা সিরিজে। ওকে, তাহলে কি হবে, 2 প্লাস 2 প্যারালাল 4 এত ওহম, তাহলে 2 প্যারালাল 2 মাল্টিপ্লাই 4 বাই 2 প্লাস 4 সমান 2 প্লাস 8/6 সমান এটা 12 প্লাস 8/6 সমান, এদিকে লিখছি সমান 20/6, দ্যাট মিন্স 10/3 এত ওহম। তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হলো 10/3 ওহম। তাহলে এবার আমরা কি করব, এটাকে আমরা নাম দেবো, যেহেতু আমরা এটা প্রথম, এটাকে সোর্স 1টা অ্যাক্টিং, তাহলে এই কারেন্টটাকে নাম এখন আমি দেবো, এখানে আমরা অলরেডি I3 পর্যন্ত নাম দিয়েছি, এটা I4 I5 দিতে পারতাম, কিন্তু আমি যেহেতু 1 দিয়ে করছি, এটাকে আমি নাম দিলাম I1 ডট সিঙ্গেল ডট, এটাকে নাম দিলাম I3 সিঙ্গেল ডট, আর এটার নাম দিলাম I2 সিঙ্গেল ডট। যেহেতু এটা সোর্স 1, সোর্স 2 এর ক্ষেত্রে 2 দেবো, 3 থাকলে 3খানা ডট দেবো। তাহলে একইভাবে আমি কি বার করব, এর টোটাল কারেন্টটা সার্কিটে। তাহলে আমরা কি জানি, V সমান IR। ওকে, এখানে তাহলে V মানে 20 ভোল্ট, এখানে টোটাল সার্কিটের কারেন্ট I1 ডট, I1 সিঙ্গেল ডট, আর রেজিস্ট্যান্স
ইন্টু আর রেজিস্ট্যান্স আমরা বার করেছি 10/3, তাহলে এখানে লিখলাম 10/3। তাহলে এখান থেকে আমরা যদি করি I1 ডট সমান 20 বাই, টোটালটা বাই দিলাম 10/3, তাহলে 20 ইন্টু 3/10, 0 0 ক্যান্সেল আউট, সো 6 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই সার্কিটের টোটাল কারেন্টটা 6 অ্যাম্পিয়ার। তাহলে আমি যেহেতু 6 অ্যাম্পিয়ার, একটু আগে আমি দেখেছি যে কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে কিভাবে দুখানা ব্রাঞ্চ প্যারালালে থাকলে আমরা কিভাবে সেটাকে সলভ করতে পারি। তাহলে এখানে আমরা ফার্স্টে I2 সিঙ্গেল ডট, এটার ভ্যালুটা আমরা আইডেন্টিফাই করব বা ফাইন্ড আউট করব। তাহলে ফর্মুলাটাকে টোটাল কারেন্ট 6, ওকে, অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স, তাহলে এর অপোজিট ব্রাঞ্চ 4 বাই টোটাল রেজিস্ট্যান্স 2 প্লাস 4, তাহলে 6, দ্যাট ইজ ইয়োর 4 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এবার আমরা কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে আমি করে দেখাচ্ছি যে I3 ডট আমরা কিভাবে বার করতে পারি। I3 ডট, সো ফর্মুলা ইজ দ্যাট ইয়োর টোটাল কারেন্ট বাই অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স হেয়ার 2 ওহম বাই টোটাল রেজিস্ট্যান্স মানে এই যতটুকু নিয়ে আমরা কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করছি যে ব্রাঞ্চটার সেইটুকু পোর্শন, এই পুরো সার্কিটটা কিন্তু আমরা টোটাল রেজিস্ট্যান্স বলছি না, জাস্ট মাইন্ড ইট। এই ভুলগুলো হলে কিন্তু মানে প্রবলেমটা টোটালি ভুল হয়ে যাবে। ওকে, তাহলে যখন আমরা সলভ করবো এটা কিন্তু কনফিউশন, ডোন্ট কনফিউশন দিস ওয়ান, জাস্ট ইউ রিমেম্বার এই দিস পোর্শনটা আমরা মনে রাখবো। অর্থাৎ এইটুকু পোর্শনে আমি কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করছি, টোটাল সার্কিটে করছি না। তাহলে কি হবে 2 প্লাস 4, দ্যাট ইজ ইয়োর 12/6, সো 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো লক্ষ্য করে, তাহলে আমি কি বলেছিলাম যে কেসিএল বা নোডাল করে, এখানে যে নোডাল করলে কি হয়, নোডাল অ্যানালিসিস at point suppose your k, this point is k, তাহলে কি হবে এখানে আমরা লিখতে পারি যে I1 ডট সমান I3 ডট প্লাস I2 ডট। কেউ যদি এই পোর্শন পর্যন্ত বার করে তারপরে যদি কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই না করে তাহলে এই নোডাল অ্যানালিসিস করে করতে পারবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে I1 ডট কত এসছে আমার 6, আমি ফার্স্টে বার করেছি I2, তাহলে I3 ডট, I2 কত এসছে আমার, I2 ডট এসছে 4, তাহলে দ্যাট ইজ ইয়োর I3 ডট সমান 2 অ্যাম্পিয়ার। তাহলে এইটা যদি এইভাবে আমরা সলভ করি তাহলে এইভাবে করার দরকার নেই, যার যেটা সুবিধা মনে হবে সে সেটা ফলো করবে, যার এটা সুবিধা মনে হবে এটা করবে, যার এটা অসুবিধা হবে জাস্ট এখানে টোটাল কারেন্ট থেকে এটা সাবস্ট্রাক্ট বা বিয়োগ করে দেবে, করে দিলে আমরা রেজাল্টটা পাবো। তাহলে আশা করি এইটুক পোর্শন প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার একইভাবে আমরা সেম পোর্শন মানে একই প্রসিডিওর আমরা রিপিট করব। ওকে, তাহলে পরের পোর্শনটা দেখো, এই একই প্রসিডিওর ফলো করতে হবে। এখন আমরা কি করব, আমি প্রথমে লিখেছিলাম 20 ভোল্টেজ, এখন লিখব 10 ভোল্টেজ। তাহলে স্টেপ 2 এটা হলো 10 ভোল্টেজ, অর্থাৎ এই সোর্সটা শুধু অ্যাক্টিভ থাকবে সার্কিটে, এত ভোল্টেজ সোর্স ইজ অ্যাক্টিং অ্যালন 10 ভোল্ট। তাহলে কীরকম হবে সার্কিটটা, তাহলে এইটা কী হবে, এখন যেহেতু এটা ভোল্টেজ সোর্স এখন এটা শর্ট সার্কিট করতে হবে। তাহলে এটা শর্ট করলাম, বাকিটা যেমন আছে সেরকম করব। এটা হলো 2 ওহম 4 ওহম। একটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু অবশ্যই, এটা না হলে কিন্তু পুরো টোটাল অঙ্কটাই ভুল হবে, সেটা হলো যে কারেন্ট ডাইরেকশন, মাইন্ড ইট, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমি আগের সার্কিটে যে কারেন্ট ডাইরেকশন দিয়েছিলাম সেভাবে আমি কতগুলো রেজাল্ট পেয়েছি, ওকে, কিন্তু আমার তাহলে সেই রেজাল্টগুলো আমার মনে রাখতে হবে। সেটা হলো টোটাল কারেন্ট I1 ডট হলো 6 অ্যাম্পিয়ার, টোটাল I2 ডট, I3 ডট, তাহলে I3 ডট পেয়েছিলাম 2 অ্যাম্পিয়ার, I2 ডট পেয়েছিলাম 4 অ্যাম্পিয়ার, কারণ এগুলো আমার ফাইনালি লাস্টে লাগবে। তাহলে এই যে আমি এখন এটা বার করছি, এটা কি, এটা হলো একটা সোর্স, তাহলে এটা হলো হায়ার পোটেনশিয়াল লো পোটেনশিয়াল, তাহলে কারেন্টটা এই দিক থেকে ফ্লো হবে। এখানে আসার পরে একটা কারেন্ট আসবে এই ব্রাঞ্চে, একটা আসবে এই ব্রাঞ্চে, আমি কিন্তু অন্যভাবে এটাকে করতে পারবো না, যেটা এখানে দেখে বুঝতে পারছি।
এই কারেন্ট ডাইরেকশনটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে বা বুঝতে হবে ব্যাপারটা কেন। এটা তো আমি কোশ্চেন করতে পারি যে এটা এদিকে নয় স্যার এদিকে হতে পারতো, কিন্তু হবে না, কারণ কারেন্টের নেচার হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। এটা যেহেতু সিম্বল দেখানো আছে, এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল, তাহলে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে আসবো। ওকে, তাহলে একইভাবে নামগুলো দেবো। এটা যেহেতু 2 সার্কিট, তাহলে এটার নাম দেবো I2 ডবল ডট, এটা দেবো I3 ডবল ডট, এটার নাম দেবো I1 ডবল ডট। জাস্ট মনে রাখতে হবে যেহেতু এটা 2 নাম্বার সোর্স এটা আমার, সেজন্য এখানে 2 লিখেছি আমি। তাহলে একইভাবে এর আমি আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। তাহলে এই রেজিস্ট্যান্স তার সঙ্গে এই কারেন্টটা ভাঙছে, তাহলে এর সঙ্গে এই দুটো ব্রাঞ্চ কিছু আছে, প্যারালালে আছে। ওকে, তাহলে আমি করে ফেলি। এটা কি 2 প্লাস এগেন ইওর 4 প্যারালাল, 2 প্যারালাল 4 এত ওহম, তাহলে 2 প্লাস 2 ইন্টু 4 বাই 2 প্লাস 4, 2 প্লাস 8 বাই 6, 2 বাই 6 দ্যাট ইজ 10 বাই 3 ওহম। অনেকে অঙ্ক করে কিন্তু ইউনিট দেয় না, ইউনিটটা অবশ্যই দিতে হবে। তাহলে এর টোটাল কারেন্টটা কি হবে? একইভাবে আমরা যদি লিখি ভি সমান IR, এখানে ভি কত? ভি হলো 10, এই 10টা আমি এখানে লিখলাম, ভি হলো 10, আই আমি জানি না, এখানে আইটা হলো I2 ডবল ডট, আর হলো 10 বাই 3, 10 বাই 3, সো ইয়োর I2 ডবল ডট সমান 10 বাই 3, সো 10 ইন্টু 3 বাই 10, 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 অ্যাম্পিয়ার হলো আই। তাহলে একইভাবে এখানে কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করব, করে আমি I1 ডবল ডট বার করব। I1 ডবল ডট হলো টোটাল কারেন্ট ইন্টু অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স, 2 প্লাস 4, 12 ইয়োর 6, সো 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে যদি আমরা নোডাল অ্যাপ্লাই করি, তাহলে এটা হলো এই পয়েন্টে যদি আমরা নোডাল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? I2 ডবল ডট সমান I3 ডবল ডট প্লাস I1 ডবল ডট। তাহলে এটা কত আসছে? 6, I1 ডবল ডট, এটা আসছে হলো I2 ডবল ডট, I2 ডবল ডট 3 অ্যাম্পিয়ার, I2 ডবল ডট 3 অ্যাম্পিয়ার, I1 ডবল ডট, I1 ডবল ডট, I3 ডবল ডট ফাইন্ড আউট করবো, এটা হলো 2, তাহলে I3 ডবল ডট সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে এই রেজাল্টগুলো আমি পাশে লিখে রাখবো। তাহলে কত এসছে আমার? I1 ডবল ডট এসছে 2 অ্যাম্পিয়ার, I2 ডবল ডট এসছে I2 ডবল ডট 3 অ্যাম্পিয়ার, I3 ডবল ডট এসছে আমার I3 ডবল ডট এসছে 1 অ্যাম্পিয়ার। ওকে, আর তাহলে আমরা যখন প্রবলেম সলভ করব, তাহলে এক একটা সোর্স এক এক সময় অ্যাক্টিং হলো, তারপরে ফাইনালি কী হবে? সব সোর্সগুলো অ্যাক্টিং হবে। তাহলে আমাদের যখন আমি এখানে মুছে দিয়েছি, কিন্তু যখন আমরা অঙ্ক করব তখন ডাইরেকশানটা দেখতে হবে। ওখানে বলা আছে অ্যালজেব্রিক সাম, নট জেনারেল সাম। তাহলে অ্যালজেব্রিক সামটা কি? ওর ডাইরেকশানটা মেনশন করতে হবে। আমি যদি এখান থেকে এই দিকটাকে পজিটিভ ধরি, এটা 8, তাহলে এটা যদি এই দিকেই হয় 2, তাহলে এটা যোগ করলে 10 অ্যাম্পিয়ার হবে। কিন্তু সাপোজ এটার যদি ডাইরেকশানটা অপোজিট হয়, তাহলে এটাকে যদি আমি পজিটিভ ধরি, এটাকে নেগেটিভ ধরি, তাহলে 8 মাইনাস 2 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ইয়োর 6 অ্যাম্পিয়ার। ওকে, আবার এটাকে যদি নেগেটিভ ধরি, অর্থাৎ এই দিকটা নেগেটিভ, তাহলে -8 প্লাস 2 হবে এই দিকটা, তাহলে -6। ওকে, এটা হলো অ্যালজেব্রিক সাম, ডোন্ট নর্মাল সাম। তাহলে অ্যালজেব্রিক সাম এরকম হলো, কোনো সময় অঙ্ক করে যদি নেগেটিভ আসে, তাহলে সেটা থেকে আমরা কি বুঝবো? যে যেটা আমি অ্যাজিউম করেছিলাম সেই ডাইরেকশানটা ভুল, তার মানে অপোজিট দিকে ডাইরেকশানটা হবে কারেন্ট ফ্লো। তাহলে এখন যদি এটা টোটাল এরকম হয়, তাহলে সার্কিটটা দেখতে এরকমই হবে। তাহলে ফার্স্ট যে কেস ছিল, এটা কি ছিল? I1 ডট, তাহলে এটা এদিকে কারেন্ট ডাইরেকশান এদিকেই ছিল I1 ডটে। তাহলে আমি আরেকবার রিড্র করছি সার্কিটটা। তাহলে এটা 20 ভোল্ট, 10 ভোল্ট,
এটা 4 ওহম 2 ওহম 2 ওহম। তাহলে আমার ফার্স্টে মনে রাখবে প্রথমের যে সার্কিটটা ছিল আমার সেটা ছিল এই দিকে এরকম ছিল, আর দ্বিতীয় যে সার্কিট ছিল অর্থাৎ এটার ক্ষেত্রে তখন কিন্তু কারেন্ট ডাইরেকশনটা অপোজিটে ছিল, এই দিকে ছিল, এই দিকে। তাহলে এটাকে যদি আমি ফাইনালি কারেন্ট I1 লিখি, তাহলে কি প্রথম যদি আমি ধরে নিই যে এই নোডের দিকে যে নোডের টুয়ার্ড নোড এটাকে পজিটিভ, নোডের দিকে যে কারেন্ট আসছে অর্থাৎ এই কারেন্টটা নোডের দিকে আসছিল যেটা 6 অ্যাম্পিয়ার, এটা পজিটিভ, তাহলে এটাকে আমি লিখব, আর নোড থেকে বেরিয়ে আসছে সেটাকে নেগেটিভ। তাহলে I1 সমান কি, I1 সমান হলো I1 ডট মাইনাস I1 ডবল ডট, এখানে এই মাইনাসটা হলো সেটা আমি এক্সপ্লেন করছি। তাহলে I1 কি, I1 সিঙ্গেল ডট হলো 6 অ্যাম্পিয়ার, I1 ডবল ডট 2 অ্যাম্পিয়ার, সো ফাইনালি ইট ইজ 4 অ্যাম্পিয়ার। এই নেগেটিভ এটা হলো এই কারণে, কারণ এটা হলো প্রথম সার্কিট যেটা ছিল, দ্বিতীয় যেটা এঁকেছি সেটা হলো টুয়ার্ড নোডস, নোডের দিকে আমি এটা পজিটিভ ধরেছি, কিন্তু পরেরটা কি নোড থেকে, সার্কিটটা এরকম ছিল, নোড থেকে বেরিয়ে আসছে, এটা শর্ট করা ছিল, তাহলে যেহেতু নোড থেকে বেরিয়ে আসছে সেহেতু ওটা নেগেটিভ, তাহলে ফাইনালি এটা 4 অ্যাম্পিয়ার। একইভাবে আমি কি করব, এইটার মান বার করব, I2 সমান কি, তাহলে প্রথম সার্কিটে নোড থেকে বেরিয়ে যাচ্ছিল, তাহলে ওটা নেগেটিভ, তাহলে প্রথম সার্কিটের ক্ষেত্রে নেগেটিভ হলে -4, তারপরে কি হচ্ছে পরের সার্কিটে ছিল নোডের দিকে আসছে, তাহলে ওটা পজিটিভ, সেটা কত 3 অ্যাম্পিয়ার, তাহলে +3 অ্যাম্পিয়ার, তাহলে -4 + 3 সমান আলটিমেট -1 অ্যাম্পিয়ার। আর একইভাবে এই দুটোই হলো নোড থেকে বেরিয়ে যাচ্ছে, মানে একই ডাইরেকশান, সেই জন্য এটাকে আমরা পজিটিভ ধরবো, এটা একই ডাইরেকশান, অর্থাৎ এই দিকেও ডাউনওয়ার্ড ছিল, এটাও ডাউনওয়ার্ড ছিল, ওকে। তাহলে এটা হলো 2